দেখো তাহলে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের দ্বিতীয় যে গল্পটি রয়েছে সেটি হলো তেলে না পোতা আবিষ্কার, লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এই গল্পটা নেওয়া হয়েছে প্রেমেন্দ্র মিত্রের কুড়িয়ে ছড়িয়ে গল্প গ্রন্থ থেকে। কুড়িয়ে ছড়িয়ে, তাহলে উৎসটা অবশ্যই মনে রাখবে। প্রেমেন্দ্র মিত্র একজন বাংলা সাহিত্যের কবি, অনেক কবিতা লিখেছেন। প্রেমেন্দ্র মিত্রের কবিতা আশা করি তোমরা পড়েছ। ঔপন্যাসিক, উপন্যাস লিখেছেন, ছোট গল্প লিখেছেন। বিশেষ করে তিনি কিন্তু বিখ্যাত এই ছোট গল্পের জন্য, মানে তার ছোট গল্পগুলো এক কথায় অসাধারণ। তার কয়েকটা বিখ্যাত গল্পগ্রন্থ রয়েছে: বেনামি বন্দর, পুতুল ও প্রতিমা, মৃত্তিকা, পঞ্চস্বর, অফুরন্ত, জলপায়রা, ধূলিধূসর, মহানগর, সপ্তপদী, নানা রঙে বোনা, এরকম অনেকগুলো রয়েছে। তার বেশ কিছু ছোট গল্প, যেমন শুধু কেরানি, খুব সুন্দর একটা গল্প, মোট 12, পুণ্যাম, শৃঙ্খল, বিকৃত ক্ষুধার ফাঁদে, এগুলো কিন্তু তার বিখ্যাত ছোট গল্প। তাহলে আমাদের যে গল্পটা তেলে না পোতা আবিষ্কার, এটার উৎস কি বললাম? কুড়িয়ে ছড়িয়ে, মনে রাখবে এটা, এখান থেকে নেওয়া। তেলে না পোতা আবিষ্কার, তেলে না পোতা, এই তেলে না পোতা শব্দটা শুনলে মনে হবে এটা আবার কি শব্দ, ঠিক কি না? এমনিতে তেলে না পোতা বলতে সঙ্গীতের কিছু সুরগুলোকে একত্রে তেলে না পোতা, তেলে না বলা হয়, ঠিক আছে? একসাথে সঙ্গীতের অনেকগুলো সুরকে তেলে না বলা হয়, সেই অর্থে এখানে কিন্তু তেলে না পোতা ব্যবহৃত হয়নি। আমরা এই গল্পটা যদি পড়ি তাহলে দেখতে পাবো এটা একটা গ্রাম, তেলে না পোতা বলে একটা গ্রাম, সেই গ্রামটা আবিষ্কার হচ্ছে এবং সেই বিষয়টা আমরা পুরো গল্পটা পড়ি, তারপর দেখব কী অর্থে কীভাবে তিনি এটা ব্যবহার করলেন। শনি এবং মঙ্গলের, শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়। গল্পটা খুব বড়, অনেক বড় গল্পটা, খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে। শনি ও মঙ্গলের মঙ্গলই হবে বোধহয়, যোগাযোগ হলে তেলে না পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। প্রথমে বলছেন শনিবার হতে পারে, তারপরে বলছেন শনি বা মঙ্গল যে কোনো একটা হবে, তারপরে বলছেন না মঙ্গলই হবে বোধহয়। মঙ্গল না হলে এত মঙ্গল জীবনে ঘটতো না আর কি, সেইভাবে বলছেন মঙ্গলই হবে বোধহয়, অর্থাৎ মঙ্গলবার। যোগাযোগ হলে তেলে না পোতা আপনারাও একদিন আবিষ্কার করতে পারেন। এবার তিনি বলছেন আমি কিভাবে আবিষ্কার করেছি শুনো আর কি। অর্থাৎ কাজে কর্মে মানুষের ভিড়ে হাঁপিয়ে ওঠার পর যদি হঠাৎ দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, একজন মানুষ যে কাজ করে, প্রতিদিন মানুষের ভিড়ে ব্যস্ততার মধ্যে থাকে, সে যদি দুদিনের ছুটি পায় তবেই তার কাছে এইরকম তেলে না পোতা বলে একটা গ্রাম মনে স্থান পাবে। সবার কাছে এরকম বদ্ধ একটা পাড়া গ্রাম কাজ করবে না, সে আবিষ্কারের তার কাছে আনন্দ থাকবে না। যে মানুষটা শহরের মধ্যে প্রচুর মানুষের ভিড়ে ব্যস্ততার মধ্যে থাকে, সে যদি দুদিন ছুটি পায় তাহলে তার মনটা শুধুমাত্র এরকম জায়গায় যাওয়ার জন্য কাঁদবে। এখানে তিনি বলছেন দেখো দুদিনের জন্য ছুটি পাওয়া যায়, অর্থাৎ দুদিন তোমার ছুটি লাগবে। আর যদি কেউ এসে ফুসলানি দেয়, যে অর্থাৎ কেউ এসে তোমার কানে কানে একটু বলল, কানে কানে বলা সেই অর্থে ফুসলানি, কোনো এক আশ্চর্য সরোবরে পৃথিবীর সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জলজীবনের প্রথম বড়শিতে হৃদয়বিদ্ধ করবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। গল্পটা একটু ভাষাগুলো একটু জটিল তুলনামূলক এবং অনেকটা নারকলের মতো, বাইরেটা একটু শক্ত। যতক্ষণ না গল্পের ভিতরে আমরা ঢুকছি ততক্ষণ মনে হতে পারে কী পড়ছি কী হচ্ছে, গল্পের গভীরে ঢুকে গেলে আমরা সে নারকেলের মতো আর কি সমস্ত শ্বাস জল সমস্ত কিছুই পাবো আর কি। দেখো একটা মানুষ, কর্মব্যস্ত একটা মানুষ, তার কানের এসে যদি কেউ বলে, কানে কানে এসে একটু ফুসলানি দিয়ে তাকে যদি বলে যে আমরা একটা জায়গা যাব যেখানে এরকম, সেখানে প্রথম যে কখনো মাছ ধরেনি তার কাছে যদি বলে যে ওইখানে মাছগুলো অধীর আগ্রহে অপেক্ষা করছে বড়শিবিদ্ধ হওয়ার জন্য, তারা হৃদয় দিয়ে এরকমভাবে ধরা পড়ার জন্য উদ্গ্রীব হয়ে আছে, এইভাবে যদি কথাগুলো কেউ বলে, কোনো এক আশ্চর্য সরোবর রয়েছে, অনেক বড় পুকুর দিঘির মতো, পৃথিবীতে সবচেয়ে সরলতম মাছেরা এখনও তাদের জল জীবনের প্রথম বড়শিতে, এখনও জল জীবনে এখনও পর্যন্ত তারা বড়শিতে কোনো দিন ধরা পড়েনি, এই প্রথম তারা বড়শিতে ধরা পড়বে, সেই হৃদয়বিদ্ধ হওয়ার জন্য এভাবে মজা করছেন কথাটা, হৃদয়বিদ্ধ, মাছ হৃদয়ে বিদ্ধ হয়ে যাবে বড়শিতে, সেই জন্য উদ্গ্রীব হয়ে আছে, তারা অপেক্ষা করে আছে। আর জীবনে কখনো কয়েকটা পুঁটি ছাড়া, এবং জীবনে যারা কখনো কয়েকটা পুঁটি ছাড়া অন্য কিছু জল থেকে টেনে তোলার সৌভাগ্য যদি আপনার না হয়ে থাকে, আর যাকে বলবে সে যদি জীবনে কখনো মাছ না ধরে, যে শুধুমাত্র হয়তো 2-1টা পুঁটি টুটি ধরতে পেরেছে, সেরকম কখনো বড় মাছ ধরতে পারেনি, তার তো মনে হবে যে যাই ওরকম জায়গায় মাছ ধরার যে আনন্দ সেটা পাবো। তাহলে হঠাৎ একদিন তেলে না পোতা আপনিও আবিষ্কার করতে পারেন। অর্থাৎ কথক এইরকম,
কতক এই রকমের জায়গায় কাজ করে, কতককে এরকম কেউ বলেছিল যে ওখানে গেলে মাছ ধরতে পারবে, সেই কারণে কতক কিন্তু এগিয়েছিল। তোমরাও যদি এরকম হয়ে থাকো তবেই তাহলে তেলেনাপোতা কিন্তু আবিষ্কার করতে পারবে। তেলেনাপোতা আবিষ্কার করতে হলে একদিন বিকেল বেলায় পড়ন্ত রোদে জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাসে গিয়ে আপনাকে উঠতে হবে। তুমি যদি তেলেনাপোতা আবিষ্কার করতে চাও তাহলে এরকম বিকেল বেলা তোমাকে বেরোতে হবে, এরকম পড়ন্ত রোদ পড়ব অবস্থা, অর্থাৎ বিকেলের পরের দিকের যে অবস্থা, জিনিসে মানুষে ঠাসাঠাসি একটা বাস, সেই বাস এটা গ্রামের দিকের বাস, এখানে জিনিস যেমন চেপে আছে তেমনি মানুষ আছে, সেই শহর থেকে আসছে তো প্রচুর জিনিসপত্র নিয়ে আসছে গ্রামে, সেই রকম একটা বাসে গিয়ে তোমাকে উঠতে হবে। তারপর রাস্তার ঝাঁকুনির সঙ্গে সঙ্গে মানুষের গুঁতো খেতে খেতে, প্রচুর ভিড়, মানুষের গুঁতনি খেতে খেতে, ভাদ্রের গরমে ঘামে ধুলোয় চটচটে শরীর নিয়ে, তাহলে প্রচণ্ড গরম, ভাদ্র মাস, মনে রাখতে হবে কোন মাসের কথা, কোন সময় না, বিকেলবেলা কতক্ষণ চাপতে হচ্ছে দেখো, 2 ঘন্টা 2 সেই গাড়িতে চাপতে হবে, সেই বাসে চাপতে হবে। তারপর হঠাৎ করে রাস্তার মাঝখানে নেমে পড়তে হবে, আচমকা মানে হঠাৎ করে তোমাকে রাস্তার মাঝে নেমে পড়তে হবে, অর্থাৎ তুমি যার সাথে যাচ্ছ সে হঠাৎ করে বলবে যে থামাও, এখানে আমরা নামবো, হঠাৎ করে আচমকা রাস্তার মাঝে গাড়ি থামাবে, তোমাকে নামতে হবে। সামনে নিচু একটা জলার মতো জায়গার উপর দিয়ে ঘর শব্দে বাসটি চলে গিয়ে ওপারে পথের বাঁকে অদৃশ্য হবার পর দেখবে বাসটা সামনে একটা জলার মতো জায়গা রয়েছে, জলাভূমি নিম্ন যেখানে জল টল রয়েছে সেরকম জলাভূমির মতো জায়গা, সেটা দিয়ে বাসটা ঘর শব্দ করতে করতে বাসটা চলে যাবে এবং পথের বাঁকে অদৃশ্য হয়ে যাওয়ার পর তুমি দেখতে পাবে সূর্য এখনও নাও ডুবলেও, সেখানে সূর্য এখনও না ডুবলেও, সূর্য ডুবেনি, তবু চারদিকে ঘন জঙ্গলে অন্ধকার হয়ে এসেছে, চারদিকে ঘন জঙ্গল অন্ধকার, সেই সমস্ত জায়গা। কোনো দিকে চেয়ে জনমানব দেখতে পাবে না, তুমি দেখবে এখানে কোথাও একটা জনমানুষ নেই, মনে হবে পাখিরাও যেন সব হয়ে সে জায়গা পরিত্যাগ করে চলে গিয়েছে, এমন জায়গায় যেন পাখিরাও থাকতে ভয় পায়, তারাও যেন ভয়ে ভয়ে এখান থেকে ছেড়ে চলে গেছে। একটা স্যাঁতস্যাঁতে ভিজে ভাবসা আবহাওয়া টের পাবে, সেখানে ওই জলাভূমি রয়েছে, সেখান থেকে একটা আর্দ্র আবহাওয়া, ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া তুমি বুঝতে পারবে। মনে হবে নিচের জলা থেকে একটা কুড়ো, অর্থাৎ বাঁকা কুণ্ডুলিত, যেটা কুণ্ডুলি পেঁচিয়ে জলীয় অভিশাপ ধীরে ধীরে অদৃশ্য ফনা তুলে উঠে আসছে, অর্থাৎ জল থেকে একটা কুড়ো, এখানে কুড়ো শব্দের অর্থ নিষ্ঠুর, এবং একটা কুণ্ডলিত অর্থাৎ বাঁকা একটা অভিশাপ, যেন মানে ওই জলের যে একটা ভাব পাচ্ছ সেই ভাবটা তোমার কাছে একটা অভিশাপের মতো লাগবে, সেটা যেন ফনা তুলে উঠে আসছে। অনুভূতির কথা আমি বললাম, মানুষের মস্তিষ্ক নিয়ে খেলতে ভালোবাসেন তিনি। আমরা কোনো একটা জলাভূমির কাছে যদি যাই বিকেলবেলা, সেখান থেকে একটা জলীয় যে ভাব উঠে আসছে সেটাকে তিনি এইভাবে আমাদের সামনে বর্ণনা করছেন। বড় রাস্তা থেকে নেমে সেই ভিজে জলার কাছে গিয়ে দাঁড়াতে হবে আপনাকে, বড় রাস্তা ছেড়ে তোমাকে সেই ভিজে জলার কাছে গিয়ে তোমাকে রাস্তাটা ছেড়ে তোমাকে সেই একটু নিম্ন জলাভূমির কাছটায় গিয়ে তোমাকে দাঁড়াতে হবে। সামনে ঘন জঙ্গলের ভিতর দিয়ে মনে হবে একটা কাদা জলের নালা কে যেন কেটে রেখেছে, এবং দেখে মনে হবে যে জঙ্গলের ভিতর থেকে একটা কাদা জলের নালা কেটে রেখেছে কেউ, হয়তো যেটা দিয়ে জল যাচ্ছে, একটা হয়তো একটু চওড়া কিন্তু সেটা একটা নালার মতো যেটা দিয়ে জল যাচ্ছে। সে নালার মতো রেখাও, সেই যে নালার মতো যেটা দেখে মনে হচ্ছিল, সেটা কিছু দূর গিয়ে দুধারে বাঁশঝাড় আর বড় বড় ঝাঁকড়া গাছের মধ্যে গিয়ে হারিয়ে গিয়েছে। দেখবে সে রাস্তাটা আস্তে আস্তে গিয়ে বড় বড় বাঁশঝাড় এবং বড় বড় ঝাঁকড়া গাছের মধ্য দিয়ে কোনখানে গিয়ে সেই রাস্তা নয়, সে নালাটা হারিয়ে গেছে। তেলেনাপোতা আবিষ্কারের জন্য আরও 2 জন বন্ধু এবং সঙ্গী আপনার সঙ্গে থাকা উচিত, আপনি একা এটা পারবেন না, এটা করতে গেলে আপনার আরও 2 জন সঙ্গী দরকার বা বন্ধু দরকার। এরকম 2 জন সঙ্গী বা বন্ধু আপনার থাকা উচিত, তবেই তো আপনার পক্ষে এই তেলেনাপোতা আবিষ্কার করা সম্ভব হবে। তারা হয়তো আপনার মতো ঠিক মৎস্যলুব্ধ নয়, তারা হয়তো আপনার মতো এরকম মাছের প্রতি তাদের কোনো লোভ নেই, তবু এই অভিযানে তারা এসেছে। তারা যে কেন এসেছে কে জানে, আর কোন অভিসন্ধিতে অর্থাৎ কোন ইচ্ছাতে তারা এসেছে, তাদের কোনো গোপন ইচ্ছা কিছু আসে কি না জানা নেই, তবু তারা তোমার কিন্তু সাথে আসবে। তারা এরকম তোমার 2 জন বন্ধু থাকা প্রয়োজন, তাহলেই কিন্তু তুমি বা তোমরা যদি কেউ তেলেনাপোতা আবিষ্কার করতে চাও, এগুলো যদি তোমাদের সব মিলে যায় তাহলেই তেলেনাপোতা আবিষ্কার করতে পারবে। 3 জনে মিলে তারপর সামনে নালার দিকে উৎসুকভাবে চেয়ে থাকবে, ওই নালাটার দিকে তাকিয়ে থাকবে উৎসুকভাবে, আগ্রহভাবে কিছু একটা ব্যাপারের জন্য। মাঝে মাঝে পা ঠুকে মশাদের ঘনিষ্ঠতায় বাধা দেওয়ার চেষ্টা করবে, মাঝে মাঝে পা ঠুকতে হবে, মশারা খুব ঘনিষ্ঠ হওয়া, তোমার সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করবার জন্য মশাগুলো খুব অস্থির হয়ে উঠবে, তোমাকে পা ঠুকে তাদেরকে তাড়াতে হবে। এবং সপ্রশ্ন দৃষ্টিতে ওর মুখের দিকে চাইবে, কেউ হয়তো কথা বলবে না কিন্তু একটা প্রশ্ন সবার মুখের মধ্যে ঘুরবে, মুখের দিকে এর মুখের দিকে এরকমভাবে তাকাবে। তারপর খানিক বাদে পরস্পরের মুখও আর ঘনায়মান অন্ধকারে ভালো করে দেখা যাবে না, এবং কিছু সময় পর আর আস্তে আস্তে অন্ধকার ঘনিয়ে আসবে, একে অপরের মুখ ভালো করে দেখা যাবে না।
মশাদের ঐকতান আরও তীক্ষ্ণ হয়ে উঠবে। মশারা যে ঐকতান, মশারা যেভাবে একসাথে আওয়াজ করবে, সেই আওয়াজটা আরও বেশি কানে এসে লাগবে, তীক্ষ্ণভাবে, ধারালোভাবে। আবার বড় রাস্তায় উঠে ফিরতি কোনো বাসের চেষ্টা করবেন কিনা যখন ভাবছেন, এবার ভাববেন যে সন্ধ্যা হয়ে গেল, প্রচুর মশা, এরকম জায়গায় দাঁড়িয়ে থাকা ঠিক কিনা, ঘুরে যাব কিনা বড় রাস্তায় উঠে, এইসব যখন ভাবছেন, তখন হঠাৎ সেই কাদা জলের নালা যেখানে জঙ্গলের মধ্যে হারিয়ে গিয়েছে, সেখান থেকে অপরূপ একটি শ্রুতি বিস্ময়কর আওয়াজ, একটি অপরূপ, যেটি অনেক সুন্দর কিন্তু শ্রুতি বিস্ময়কর, অর্থাৎ এরকম কখনো বিস্ময়কর আওয়াজ আমি কখনো শুনেননি, সেই রকম একটা আওয়াজ শুনতে পাবেন। মনে হবে বোবা জঙ্গল থেকে কে যেন অমানসিক এক কান্না নিংড়ে নিংড়ে বার করছে, একটা কান্না যেন শুনতে পাবেন, একটা অমানসিক কান্না, যেটা আপনার আগে কখনো শোনা নেই। এই বোবা জঙ্গল, এই জঙ্গল কোনো আওয়াজ নেই, সেই জঙ্গল থেকে একটা অমানসিক কান্না শুনতে পাবেন। সে শব্দে আপনারা কিন্তু প্রতীক্ষায় চঞ্চল হয়ে উঠবেন, আপনারা অবাক হয়ে যাবেন এবং প্রতীক্ষা করবেন, চঞ্চল অস্থির হয়ে উঠবেন। প্রতীক্ষাও আপনাদের ব্যর্থ হবে না, আপনারা যে অপেক্ষা করছিলেন সেটা ব্যর্থ হবে না। আবঝা অন্ধকারে প্রথমে একটি ক্ষীণ আলো দুলতে দেখা যাবে। আবঝা অন্ধকারে দেখতে পাবেন একটি আলো, প্রথমে একটি আলো দেখতে পাবেন, একটি ক্ষীণ আলো। তারপর একটা গরুর গাড়ি জঙ্গলের ভিতর থেকে নালা দিয়ে ধীর মন্থর দোদুল্যমান গতিতে বেরিয়ে আসবে। যেটা এতক্ষণ নালা মনে হচ্ছিল, যেটা জলে পরিপূর্ণ ছিল, সেটা যে নালা নয়, আমি কথা প্রসঙ্গে এবার রাস্তা বলেই ফেলেছিলাম, ওটা হচ্ছে গিয়ে রাস্তা। ওই রাস্তাটা দিয়ে সেই গরুর গাড়িটা ধীর মন্থর, ধীর এবং মন্থর এক কথা, অর্থাৎ প্রচণ্ড ধীর এবং দোদুল্যমান, দুলতে দুলতে বেরিয়ে আসবে। যেমন গাড়িটি তেমনি গরুগুলি। কী ছিল গাড়িটির এবং গরুটির বৈশিষ্ট্য? প্রশ্ন আসে। দেখো, গাড়িটি এবং গরুটি একরকম কেন না, মনে হবে পাতালের কোনো বামন দেশ থেকে, অর্থাৎ পাতালের কোনো এক বামন, যেটা খুব বেটে তাকে বলা হয় বামন, অর্থাৎ কোনো এক ক্ষুদ্র সংস্করণ, খুব ছোট ছোট, গরুর গাড়িটিও ছোট, গরুগুলিও ছোট, গরুর গাড়ির এই ক্ষুদ্র সংক্ষিপ্ত সংস্করণটি বেরিয়ে এসেছে। দেখে মনে হবে যে এই গরুটি, এই মনে হবে যেমন গরুটি, যেমন গাড়িটি তেমনি গরুগুলি, অর্থাৎ গরু এবং গাড়ি সবগুলোই খুব ছোট ছোট, বেটে টাইপের, যেগুলো ওই জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে এসেছে। যাই হোক, বৃথা বাক্য ব্যয় না করে, আর কোনো কথা বলে সময় নষ্ট না করে, সেই গরুর গাড়ির ছইয়ের ভিতরে তিনজনে কোনো রকমে প্রবেশ করবেন। গরুর গাড়ির যে ছই, অর্থাৎ যে ছাউনি, সেই ছাউনির মধ্যে কোনো কথা না বলে প্রবেশ করবেন এবং তিন জোড়া হাত ও পা এবং তিনটি মাথা নিয়ে স্বল্পতম স্থানে সর্বাধিক বস্তু কিভাবে সংস্থাপিত করা যায়, এইভাবে আপনাদের এই তিন জোড়া হাত ও পা, অর্থাৎ তিনজনের হাত পা এবং তিনটি মাথা কিভাবে এই কম জায়গার মধ্যে কিভাবে রাখা যায়, সংস্থাপিত করা যায়, সেই সমস্যার মীমাংসা করবেন। এই বলবে এইভাবে মাথাটা রাখ, তাহলে বেশি জায়গা হবে, এই বলবে হাতগুলো এইদিকে রাখ, পাগুলো এইদিকে রাখ, এই করতে করতে আপনারা মীমাংসা করবেন। গরুর গাড়িটি তারপর যে পথে এসেছিল সেই পথে অথবা নালায় ফিরে চলতে শুরু করবে। বিস্মিত হয়ে দেখবেন, আপনি অবাক হয়ে দেখবেন, ঘন অন্ধকার অরণ্য যেন সংকীর্ণ একটু সুরঙ্গের মতো পথ সামনে একটু একটু করে উন্মোচন করে দিচ্ছে। আপনাকে যেটা মনে হচ্ছিল যে পুরো অন্ধকার রাস্তা, সেটা আস্তে আস্তে মনে হবে একটা অন্ধকার সুরঙ্গের মধ্যে গরুর গাড়িরা সে আলো নিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। প্রতি মুহূর্তে মনে হবে কালো অন্ধকারের দেওয়াল বুঝি অভেদ্য, বারবার মনে হবে এরপর হয়তো অন্ধকার দেওয়াল, আর হয়তো বেগুনো যাবে না, যেটাকে ভেদ করা যাবে না। কিন্তু তবু গরুর গাড়িটি অবিচলিতভাবে, কোনোরকম বিচলিত না হয়ে ধীর মন্থর গতিতে এগিয়ে যাবে। পায়ে পায়ে পথ যেন ছড়িয়ে ছড়িয়ে, আস্তে আস্তে পায়ে পায়ে রাস্তা যেন তৈরি করে করে সে আস্তে আস্তে এগিয়ে যাবে। কিছুক্ষণ হাত পা ও মাথা যথোচিত সংস্থান বিপর্যস্ত হওয়ার সম্ভাবনায় বেশ একটু অস্বস্তি বোধ করবেন। কিছুক্ষণ এরকম হাত পা মাথা ঠিকঠাক ভালো জায়গায় রাখতে না পেরে একটু বিপর্যস্ত হওয়া, মানে অসুবিধা হওয়ার সম্ভাবনায় একটু অস্বস্তি বোধ করবেন, যে খুব কষ্ট হচ্ছে, এরকম মনে হবে। বন্ধুদের সঙ্গে ক্ষণে ক্ষণে অনিচ্ছাকৃত সংঘর্ষ বাঁধবে, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত, এরকম মাঝে মাঝে একটু এর সাথে ওর সাথে একটু কথাবার্তা হবে, ঝামেলা হবে। তারপর ধীরে ধীরে বুঝতে পারবেন চারিদিকের গাঢ় অন্ধকারে চেতনার শেষ অন্তরীপটিও নিমজ্জিত হয়ে গিয়েছে। তারপর আস্তে আস্তে বুঝতে পারবেন যে গাঢ় অন্ধকারে আপনার যে চেতনাটা, অর্থাৎ আমাদের যে চেতনা আলোর মধ্যে থাকে। এখানে আমি আছি, এখানে আলো আছে, আমি আমার নিজের উপস্থিতি বুঝতে পারছি। যদি অন্ধকারের হয়ে যায় এবং কিছু সময় যদি আমি সেই গভীর অন্ধকারের মধ্যে থাকি, আমি বুঝতে পারবো না আমি কোথায় রয়েছি। অর্থাৎ একটা দ্বীপ, সেই দ্বীপ যেমন সমুদ্রের মাঝে দ্বীপটা থাকে, সেই দ্বীপটার অস্তিত্ব যদি সে যদি ভুলতে শুরু করে, অর্থাৎ যদি চারদিক অন্ধকার হয়ে যায়, আমরা সেই দ্বীপটা যে ওখানে আছে বলে বুঝতে পারবো না, বা দ্বীপটাও তার অবস্থান বুঝতে পারবে না। ঠিক একইভাবে আমাদের যে অনুভূতি, আমরা যদি এরকম এই অন্ধকারের মধ্যে যদি থাকি, তাহলে আমরা অন্ধকারের মধ্যে থাকতে থাকতে আমাদের
আমাদের যে অবস্থান আমরা সেটা বুঝতে পারবো না। অন্তরীপ অর্থাৎ সেই দ্বীপটা যেভাবে হারিয়ে যায়, ঠিক একইভাবে চারিদিকে গাঢ় অন্ধকারের মধ্যে থাকার ফলে তার চেতনারূপী সেই দ্বীপটা আস্তে আস্তে মনে হবে যেন হারিয়ে ফেলেছি, যে কোথায় আছি, এখন কি করছি কিছু বুঝতে পারবে না। মনে হবে পরিচিত পৃথিবীকে দূরে কোথাও ফেলে এসেছেন, মনে হবে যে একটা পরিচিত পৃথিবী বলে কোথাও ছিল, সেটা থেকে আমরা বহু দূরে চলে এসেছি। অনুভূতিহীন কুয়াশাময় এক জগৎ, শুধু আপনার চারধারে শুধু কুয়াশা, অনুভূতি নেই কোনো। সময় সেখানে স্তব্ধ, স্রোতহীন, এখানে যেন কোনো সময় বলে কিছু নেই, একটা স্তব্ধ, একটা স্রোত বলে কিছু নেই, এরকম জায়গায় আপনি আছেন। সময় স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ ধরে যে থাকবে বুঝতে পারবেন না। সেখানে সময় সমস্ত কিছু স্তব্ধ, সুতরাং এই আচ্ছন্নতা কতক্ষণ যে আপনার থাকবে, আপনি এইভাবে স্তব্ধ সময়ের মধ্যে রয়েছেন। তোমরা যদি যারা শহরে থাকো, তার সেখানে তোমার ভোর থেকে বিভিন্ন চিৎকার চেঁচামেচি, সমস্ত রকম মানুষের দৌড়াদৌড়ি, সেখানে তোমার 7টা মানে বিরাট একটা টাইম, সকাল 7টা। যারা গ্রামে থাকে সেখানে খুব ধীর স্থিরভাবে সকাল হয়, সেখানে 8টা 9টাও হয়তো মনে হয় এই তো সকাল হলো। অর্থাৎ যেখানে যেমন সেই অবস্থান অনুযায়ী একটা সময় যেন ছুটতে থাকে, এখানে এমন একটা পরিস্থিতির মধ্যে তারা রয়েছে, এখানে যেন কোনো সময় বলে কিছু নেই, সময় যেন এখানে স্তব্ধ, এবং সেই আচ্ছন্নতা যে কতক্ষণ থাকবে আপনি বুঝতে পারবেন না। হঠাৎ এক সময় উৎকট এক বাদ্য ব্যঞ্জনায় জেগে উঠে দেখবেন, হঠাৎ করে একটা আপনি সেই এর মধ্যে ছিলেন, মানে আপনি যে কোথায় আছেন কী করছেন কিছু নেই, হঠাৎ করে একটা অস্থির বাদ্য যন্ত্রণা শুনতে পাবেন, অর্থাৎ বাজনা শুনতে পাবেন, বাজনার আওয়াজ শুনতে পাবেন। ছয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখা যাচ্ছে, তখন আপনি খেয়াল করবেন যে ছয়ের ভিতর দিয়ে আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তা ছয়ের ভিতর দিয়ে আকাশের তারা উঠেছে। এতক্ষণ পর্যন্ত সে গাছের জঙ্গলের মধ্যে ছিলেন, কোনো তারা দেখা যাচ্ছিল না, এবার একটা ফাঁকা জায়গার মধ্যে আসার কারণে আকাশের তারা দেখা যাচ্ছে, এবং গাড়ির গাড়োয়ান থেকে থেকে সোৎসাহে একটা ক্যানেস তারা বাজাচ্ছে, একটা ক্যানেস তারা, অর্থাৎ ক্যানেস্তারা টিন, যেটা শ্রীকান্ত উপন্যাসও পাওয়া যায় এই ক্যানেস্তারা বাজানোর প্রসঙ্গ। গাড়োয়ান যে গরুর গাড়ি যে চালাচ্ছিল, সে মাঝে মাঝে সোৎসাহে অর্থাৎ উৎসাহের সাথে একটা ক্যানেস্তারা টিন বাজাচ্ছে। কৌতূহলী হয়ে কারণ জিজ্ঞাসা করলে, কৌতূহলী হয়ে আপনি বারবার কারণটা যখন জিজ্ঞেস করবেন, গাড়োয়ান নিতান্ত নির্বিকারভাবে, কোনো রকম বিকারহীন অর্থাৎ কোনো রকম ব্যাপারই নেই, খুব সরলভাবে আপনাকে জানাবে, ওই শালার বাঘ খেদাতে, অর্থাৎ বলতে চাইছেন ওই বাঘ খেদানোর জন্য, বাঘ তাড়ানোর জন্য বাজাচ্ছি। এবং একজন গাড়োয়ানের যে মুখের ভাষার ব্যবহার কেমন হয় সেইটা বোঝানোর জন্য গল্পকার এইভাবে শব্দটা ব্যবহার করেছেন, যেটা আমাদের এই বিষয়টা এখানে এসেছে, কিন্তু ওই শালার বাঘ খাদাতে এই শালা শব্দটা এসেছে এই কারণে। যাই হোক, ব্যাপারটা ভালো করে হৃদয়ঙ্গম করার পর, ব্যাপারটা ভালো করে আপনি হঠাৎ করে বুঝতে পারবেন না, ও এমনভাবে বলবে যেটা বাঘ খেদানোর জন্য বাজাচ্ছি, আপনি প্রথম বুঝতে পারবেন না যে খুব সহজ ব্যাপার হয়তো, তারপরে সেই ব্যাপারটা যখন হৃদয়ঙ্গম অর্থাৎ হৃদয়ে উপলব্ধি করতে পারবেন, তখনই আমরা মনে হবে মাত্র ক্যানেস্তার নিনাদে অর্থাৎ ওই টিনের আওয়াজে বাঘ্র বিতাড়ন বা বাঘ দাঁড়ানো সম্ভব কিনা, ওই টিন বাজালে কি বাঘ যাবে, এটা আপনার তখন মনে এই প্রশ্নটা জাগবে। কম্পিত কণ্ঠে এই প্রশ্ন আপনি উত্থাপন করবার আগেই এই প্রশ্নটা করবেন আপনি, তো আপনার ভয় পেয়ে গেছেন, আপনি গলা কাঁপবে, সেই কাঁপা গলায় হয়তো প্রশ্নটা করতে যাবেন, তার আগেই গাড়োয়ান আপনাকে জানাবে, আশ্বস্ত করার জন্য জানাবে যে কোনো ব্যাপার নেই, বাঘ মানে চিতাবাঘ মাত্র, ঠিক আছে, ভয় খাওয়ার কিছু নেই, বাঘ মানে চিতাবাঘ, এবং নিতান্ত ক্ষুধার্ত না হলে এই ক্যানেস্তার নিনাদেই তাকে তফাৎ রাখার পক্ষে যথেষ্ট। অর্থাৎ গাড়োয়ান কত নির্বিকার, কোনো ভয়হীন, এবং জানিয়ে দিচ্ছে যে বাঘ মানে জেসে নয়, সেটা আবার চিতাবাঘ, ওর কাছে চিতাবাঘটা ব্যাপার নয়, কিন্তু সত্যি কথা বলতে যদি সাধারণ যারা যাত্রী তাদের কাছে তো বাঘটা হলেও তাও একটা কথা ছিল, এবার আবার সেটা চিতাবাঘ, যেটা অনায়াসে যে কোনো জায়গায় উঠতে পারে, চড়তে পারে, এবং সে বলছে যে ক্ষুধার্ত না হলে সে কিন্তু কোনো কিছু করে না, অর্থাৎ বাঘটা কেমন আছে, তার খিদা পেয়েছে কিনা, সমস্ত কিছুর উপর নির্ভর করছে এই মানুষগুলোর অবস্থান আর কি। যাই হোক, তারপর দেখো মহানগরী থেকে মাত্র 30 মাইল দূরে এবার যে জায়গাটা তারা এসেছে, এই জায়গাটা হচ্ছে কলকাতা থেকে, মহানগরী অর্থাৎ কলকাতা থেকে মাত্র 30 মাইলের মতো দূরত্ব। এইরকম জায়গায় ব্যাঘ্র সংকুল এরূপ স্থানের অস্তিত্ব কী করে সম্ভব? আপনার মনে হবে যে কলকাতা থেকে মাত্র 30 মাইল দূরে এরকম বাঘ থাকা কী করে সম্ভব, এরকম খোলা জায়গায় বাঘ থাকা। আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল একটা মাঠ পার হয়ে যাবে। এইসব চিন্তা করতে করতে আপনি দেখবেন যে মাঠ পার হয়ে গেল গরুর গাড়িটা, আকাশে তখন কৃষ্ণপক্ষের বিলম্বিত ক্ষয়িত চাঁদ বোধ হয় উঠে এসেছে।
যে হালকা আলো দেখে বুঝতে পারবেন খুব আলোটা পরিষ্কার নয়, এবং সেই কারণে বুঝতে পারবেন যে এটা কৃষ্ণপক্ষের একটা চাঁদ, যে চাঁদটা বিলম্বিত ক্ষয়িত একটা চাঁদ। তারই স্তিমিত মানে হালকা আলোয় আবছা বিশাল মৌন সব প্রহরী গাড়ির দুই পাশ দিয়ে ধীরে ধীরে সরে যাবে। সে হালকা আলোয় আপনি দেখবেন যে সে রাস্তায় যেন অনেক মৌন প্রহরী, মৌন মানে চুপচাপ, প্রহরীগুলো দাঁড়িয়েছিল তাদের পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। সেই প্রহরী বলতে যাদেরকে বলছেন সেই প্রহরীগুলো হচ্ছে প্রাচীন অট্টালিকা, প্রাচীন অট্টালিকার সেসব ধ্বংসাবশেষ। অনেক পুরনো বাড়ি, রাজপ্রাসাদ ছিল, সেই রাজপ্রাসাদগুলো দেখো কোথাও একটা থাম থাকবে, সেটা দেখবে একটা থাম দাঁড়িয়ে আছে, এবং কোথাও একটা দেউড়ির খিলান রয়েছে। দেউড়ি অর্থাৎ যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারের খিলান মানে অর্ধচন্দ্রাকার যে গাঁথুনি, এইভাবে বাঁকানো যে গাঁথুনি থাকে সেই গাঁথনি খিলান, অর্থাৎ যেটা মেন গেট, সেই মেন গেটটা যদি এরকম হয় তাকে বলা হয় দেউড়ির খিলান। কোথাও কোনো মন্দিরের ভগ্নাংশ, কোথাও দেখবে একটা ভাঙা মন্দির রয়েছে, আবার মহাকালের কাছে সাক্ষ্য দেওয়ার ব্যর্থ আশায় দাঁড়িয়ে আছে, তারা যেন দাঁড়িয়ে আছে কোনো মহাকালের কাছে, অনেক প্রাচীন কাল পর্যন্ত যে তারা একটা সাক্ষ্য দেবে যে আমরা ছিলাম এখানে, সেই জন্য যেন তারা দাঁড়িয়ে আছে। ওই অবস্থায় যতখানি সম্ভব মাথা তুলে বসে কেমন একটা শিহরণ সারা শরীরে অনুভব করবেন। ওই অবস্থায় আপনি যতক্ষণ সম্ভব একটা শরীরে শিহরণ অনুভব করবেন। অর্থাৎ যারা শহরে থাকে তারা এইরকম একটা জায়গায় এসেছে, আবার এইরকম একটা বিষয় দেখতে পাচ্ছে, জীবন্ত পৃথিবী ছাড়িয়ে অতীতের কোনো কুজ্ঝটিকাচ্ছন্ন স্মৃতিলোকে এসে পড়েছেন বলে ধারণা মনে হবে যেন এটা জীবন্ত কোনো পৃথিবীই নয়, এটা একটা অতীতের কুয়াশাচ্ছন্ন একটা স্মৃতি, অর্থাৎ অনেক সময় স্মরণে আসে সেই রকম একটা ছবি, যেটাকে স্পষ্ট বলে কিছু মনে হবে না। রাত তখন কত আপনি জানেন না, কিন্তু মনে হবে এখানে রাত যেন কখনো ফুরোয় না, মনে হবে এখানে মনে হয় রাত বলে কোনো কিছু নেই, রাত মনে হয় শেষ, এই দিন বলে কিছু নেই, এখানে রাত হয়তো কখনোই শেষ হয় না। নিবিড় অনাদি অনন্ত স্তব্ধতায় সব কিছু নিমগ্ন হয়ে আছে, এখানে নিবিড়, খুব নিবিড়, ঘন, অনাদি, যার শেষ নেই, অনন্ত স্তব্ধতা, এইভাবে সব কিছু যেন ডুবে রয়েছে। জাদুঘরের নানা প্রাণীদেহ আড়কের মধ্যে যেমন থাকে, তোমরা অনেক সময় দেখেছো যে কোনো প্রাণীর মৃতদেহ সেটা কোনো একটা আড়ক অর্থাৎ নির্যাস, তরল নির্যাসের মধ্যে ডুবিয়ে রাখা থাকে, বহুদিন সেটা টিকে থাকে আর কি, জীবিত থাকে না কিন্তু সেই জিনিসটা ঠিকঠাক থাকে। তো সেই রকম কোনো এক কেমিক্যালের মধ্যে থাকার মতো, অর্থাৎ এখানে যেগুলো রয়েছে যা যা চোখে দেখা যাচ্ছে সব কুয়াশায় ঢাকার মতো মনে হচ্ছে, কোনো স্মৃতিলোকের ছবির মতো মনে হচ্ছে, স্পষ্ট নয়, এবং এ কারণেই মনে হচ্ছে এই সব কিছু যেন কোনো এক আড়কের মধ্যে ডুবানো, সেই তরল পদার্থের মধ্যে যেন ডুবানো। দু তিনবার মোড় ঘুরে গরুর গাড়ি এবার এক জায়গায় এসে থামবে, দু তিনবার মোড় ঘুরে ঘুরে গরুর গাড়ি একটা জায়গায় এসে থামবে, হাত পাগুলো নানা স্থান থেকে কোনো রকমে কুড়িয়ে সংগ্রহ করে কাঠের পুতুলের মতো আড়ষ্টভাবে আপনারা একে একে নামবেন, মনে হবে যেন হাত পাগুলো ফুলে গেছে, বিভিন্ন জায়গা থেকে কুড়িয়ে এরকমভাবে মজা করে একটু বলতে চাইছেন, যেমনভাবে কাঠের পুতুল যেভাবে থাকে সেইভাবে আড়ষ্ট হয়ে আপনারা একে একে নামবেন। একটা কটু গন্ধ নেমে পড়ে, আপনারা একটা কটু খুব খারাপ গন্ধ অনেকক্ষণ ধরে আপনাদের অভ্যর্থনা করবে, আপনারা একটা গন্ধ পাবেন, বুঝতে পারবেন সেটা পুকুরের পানা পচা গন্ধ, পুকুরের যে পানা সেটা পচে গেলে যে গন্ধ হয় সেটা বুঝতে পারবেন। অর্ধস্ফুট চাঁদের আলোয় তেমনই একটি নাতিক্ষুদ্র পুকুর সামনে চোখে পড়বে, নাতি ক্ষুদ্র, খুব বড় নয় খুব ছোটও নয়, সেরকম একটা ক্ষুদ্র সেরকম একটা পুকুর আপনার চোখে পড়বে। তারপরে পাশে বেশ বিশালায়তন একটি শীর্ণ অট্টালিকার ভাঙা ছাদ, এবং পাশে দেখবেন বিশালায়তন অনেক বড় একটি জীর্ণ অট্টালিকার ভাঙা ছাদ দেখতে পাবেন, ধসে পড়া দেওয়াল এবং চক্ষুহীন কোটরের মতো পাল্লাহীন জানালা, চোখে যেন চক্ষুহীন কোটর, চোখ না থাকা, শুধু কোটর যেমন থাকে তেমনি পাল্লাহীন একটি জানালা দেখতে পাবে, কোনো পাল্লা নেই, শুধু একটি জানালা রয়েছে এরকম দেখতে পাবে, এবং সেই জানালা নিয়ে নবোদিত চাঁদের বিরুদ্ধে দুর্গ পাকারের মতো দাঁড়িয়ে আছে, অর্থাৎ চাঁদের আলো যাতে না আসে সেই রকম চাঁদের আলোকে বাধা দেওয়ার জন্য নব উদিত সেই চাঁদের বিরুদ্ধে দুর্গ পাকার অর্থাৎ দুর্গ প্রাচীরের মতো সে যেন সামনে দাঁড়িয়ে আছে, যাতে চাঁদের আলোটা এদিকে না ঢুকতে পারে। এই ধ্বংসাবশেষেরই একটি অপেক্ষাকৃত বাসযোগ্য ঘরে আপনাদের থাকার ব্যবস্থা করে নিতে হবে। এই ধ্বংসাবশেষ বলে যেটা মনে হয়েছিল তারই একটা অপেক্ষাকৃত ঘর, যেটাতে মোটামুটি থাকা যেতে পারে, সেরকম ঘরে আপনাদের ব্যবস্থা হবে। কোথা থেকে গাড়োয়ান একটি ভাঙা কলসি নিয়ে এসে ঘরে বসিয়ে দেবে, গাড়োয়ান কী দেবে সেটা মনে রাখতে হবে, একটা ভাঙা কলসি নিয়ে আসবে, সেই সঙ্গে একটা ভাঙা লণ্ঠন নিয়ে আসবে, আর একটা কলসি নিয়ে আসবে, একটা ভাঙা লণ্ঠন কোথা থেকে নিয়ে এসে বস করে দেবে, এবং এক কলসি জল দিয়ে যাবে। ঘরে ঢুকে বুঝতে পারবেন বহু যুগ পরে মনুষ্য জাতির প্রতিনিধি হিসাবে
আপনারাই এখানে প্রথম পদার্পণ করেছেন। ঘরে ঢুকেই বুঝতে পারবেন ঘরের যে পরিস্থিতি, এখানে বহুদিন কোনো মানুষ এখানে হয়তো আসেনি, দেখে মনে হবে, বুঝতে পারবেন ঘরের ঝুল, জঞ্জাল ও ধুলো হয়তো কেউ আগে কখনো পরিষ্কার করবার ব্যর্থ চেষ্টা করে গিয়েছে। মনে হবে এখানে যে ধুলা রয়েছে, যে ধুল রয়েছে, যে জঞ্জাল রয়েছে এবং ঝুল রয়েছে, সেগুলো যেন কেউ ব্যর্থ চেষ্টা করে গেছে পরিষ্কার করার, কিন্তু করতে পারেনি। ঘরের অধিষ্ঠাত্রীর আত্মা যে তাতে ক্ষুব্ধ, একটি অস্পষ্ট ভ্যাপসা গন্ধে তার প্রমাণ পাবেন। ঘরের মধ্যে একটা গন্ধ রয়েছে যেটা ভ্যাপসা গন্ধ, এবং মনে হবে আপনারা এসেছেন, এতে ঘরের যে অধিষ্ঠাত্রী দেবী যিনি ছিলেন এতদিন, সে হয়তো একটু রুষ্ট হয়েছে, সেই গন্ধটা শুনে মনে হবে। সামান্য চলাফেরায় ছাদ এবং দেয়াল থেকে জীর্ণ পলস্তারা, মানে প্লাস্টার যেটা বলি, সেই প্লাস্টারে সেই রুষ্ট আত্মার অভিশাপের মতো থেকে থেকে আপনাদের উপর বর্ষিত হবে। একটু চলাফেরা করলেই উপর থেকে প্লাস্টার খসে খসে আপনাদের গায়ে পড়বে অভিশাপের মতো। 2-3টা চামচিকা ঘরের অধিকার নিয়ে আপনাদের সঙ্গে সমস্ত রাত বিবাদ করবে। 2-3টে চামচিকাকে দেখতে পাবেন, তারা সারা রাত ওই শুধুমাত্র ঘরের এদিক ওদিক চারদিকে ছুটাছুটি করবে আপনাদের সাথে থাকা নিয়ে। তেলেনবত আবিষ্কারের জন্য আপনার দুটি বন্ধুর, একজন পানরসিক ও অপরজন নিদ্রাবিলাসী কুম্ভকর্ণের দোসর হওয়া দরকার। অর্থাৎ এইরকম না হলে আপনি কিন্তু তেলেনবত আবিষ্কার করতে পারবেন না। একজন হবে পান বিলাসী অর্থাৎ পান রসিক অর্থাৎ মদ্যপানে রসিক, এবং অপরজন হচ্ছে নিদ্রাবিলাসী কুম্ভকর্ণ অর্থাৎ কুম্ভকর্ণ যেরকম ঘুমাতে পারত, 6 মাস ঘুমায়, সেরকম এসে পরেই সে অনায়াসে ঘুমিয়ে যেতে পারবে। কোথায় ঘুমাচ্ছে, কী ব্যাপার, তার কোনো ব্যাপার নেই। সে কিন্তু সেরকম একজন বন্ধু থাকা দরকার। ঘরে পৌঁছেই মেজের উপর কোনো রকমের শতরঞ্জির আবরণ পড়তে না পড়তেই একজন তার উপর নিজেকে বিস্তৃত করে নাসিকার ধ্বনি করতে শুরু করবেন। অর্থাৎ ওই যে বললাম, সঙ্গে সঙ্গে একটা শতরঞ্জি পাতার পরেই তার উপরে শুয়ে সে আরামসে নাক ডাকতে শুরু করে দেবে। আর অপরজন পান পাত্রে নিজেকে নিমজ্জিত করে দেবেন। সে ওই রকম মদ্যপান নিয়ে সে নিজেকে ওর মধ্যেই ডুবিয়ে দেবে। রাত বাড়বে। ভাঙা লণ্ঠনের কাচের চিমনি ক্রমশ গাঢ়ভাবে কালোমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। ভাঙা লণ্ঠন, সে ভাঙা লণ্ঠনে আলো পড়তে পড়তে আস্তে আস্তে সেটা কালিমালিপ্ত হয়ে ধীরে ধীরে অন্ধ হয়ে যাবে। কোনো রহস্যময় বেতার সংকেতে খবর পেয়ে সে অঞ্চলের সমস্ত সমর্থ সাবালক মশা নবাগতদের অভিনন্দন জানাবে ও তাদের সঙ্গে শোণিত সম্বন্ধ স্থাপন করতে আসবে। মনে হবে যেন যে বিভিন্ন ওই জায়গার যত মশা রয়েছে তাদের সাথে কোনো একটা বেতার সংযোগে কেউ হয়তো জানিয়ে দিয়েছে যে চলে আয়, এখানে মানুষ এসেছে, এবং যত মশা রয়েছে যেন সেখানে রহস্যময় বেতার সংকেত, ওই যেটা বললাম, যেন কেউ রহস্যময় বেতার সংকেত, মানে বেতার তো সংকেত সম্ভব নয়, কিন্তু সেটা ওই জন্য রহস্যময়, তারা যেন বেতার সংকেতে খবর পেয়ে গেছে যত সাবালক সমর্থ মশা রয়েছে এই নবাগতদের অভিনন্দন জানাবার জন্য এবং শোণিত সম্বন্ধ অর্থাৎ রক্তের সম্পর্ক স্থাপন করবার জন্য তারা চলে আসবে। আপনি বিচক্ষণ হলে দেওয়ালে ও গায়ে বসবার বিশিষ্ট ভঙ্গি দেখে বুঝবেন তারা মশাদের মধ্যে সবচেয়ে বড় কুলীন মশা। যেমন মানুষের মধ্যে কুলীন জাতি হয়, শ্রেষ্ঠ জাতি হয়, সেই অর্থে কুলীন জাতি আর একদম শ্রেষ্ঠ মশা। ম্যালেরিয়া দেবীর অদ্বিতীয় বাহন, ম্যালেরিয়া রোগ ছড়ায় সেই মশা অর্থাৎ অ্যানোফিলিস মশা। আপনার দুই বন্ধু তখন দুই কারণে অচেতন। দুই বন্ধু তখন অচেতন হয়ে গেছে। একজন তো ঘুমানোর জন্য ওস্তাদ, সে ঘুমিয়ে পড়েছে, আর অপরজন মদ্যপান, সেও এখন অচেতন। ধীরে ধীরে তাই শয্যা পরিত্যাগ করে উঠে দাঁড়াবেন। তাদের মশা কোনো অসুবিধা হবে না, সমস্যা হবে আপনার, আপনি আর থাকতে পারবেন না, উঠে দাঁড়াবেন। তারপর গুমোট ঘর থেকে একটু পরিত্রাণ পাওয়ার জন্য টর্চটি নিয়ে হাতে নিয়ে ভগ্ন পায়ে সিঁড়ি দিয়ে উপরে ছাদে উঠবার চেষ্টা করবেন। প্রতি মুহূর্তে কোথাও ইট বা টালি খসে পড়ে ভূপতিত হওয়ার বিপদ আপনাকে নিরস্ত করবার চেষ্টা করবে। আমরা অর্থাৎ ছাদে যেতে দিতে চাইবে না, এই ইট পড়ে যাবে, টালি খসে পড়বে, এরকম একটা সম্ভাবনা থাকবে। তবু কোনো এক দুর্বার আকর্ষণে অর্থাৎ যাকে আটকানো যায় না সেরকম আকর্ষণে সমস্ত অগ্রাহ্য করে আপনি উপরে না উঠে পারবেন না। ছাদে গিয়ে দেখবেন অধিকাংশ জায়গাতে আলিশা ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। অর্থাৎ যে ছাদের উপরে যে একদম সাইড দিকের যে অংশগুলো থাকে অর্থাৎ কার্নিশ বলা হয় যেগুলোকে, সেই জায়গাগুলো দেখবেন যে ভেঙে ধূলিসাৎ হয়ে গেছে। ফাটলে ফাটলে অরণ্যের পঞ্চম বাহিনী অর্থে গুপ্তচর বলা হয়, যেন অরণ্যের কোনো গুপ্ত শেকড় চালিয়ে দিয়েছে ভেতরে ভেতরে, এবং অট্টালিকা ধ্বংসের কাজ অনেকখানি এগিয়ে রেখেছে। অর্থাৎ অট্টালিকাটা অচিরেই হয়তো শেষ হয়ে যাবে। চতুর্দিকে গাছের শিকড় ওই গুপ্তচরের মতো ভেতরে ভেতরে রয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যেই এই অট্টালিকাটা হয়তো ভেঙে পড়বে, এটা আপনি বুঝতে পারবেন। তবু কৃষ্ণপক্ষের ক্ষীণ চাঁদের আলোয় সমস্ত কেমন অপরূপ মোহময় মনে হবে। এই কৃষ্ণপক্ষের এই হালকা আলোতে সমস্ত কিছু একটা মায়াবী বলে আপনার চোখে ধরা পড়বে। মনে হবে খানিকক্ষণ চেয়ে থাকলে এই মৃত্যু সুষুপ্তির মগ্ন মায়াপুরীর
কোনো এক গোপন প্রকোষ্ঠে বন্দিনী রাজকুমারী সোনার কাঠি রূপার কাঠি পাশে নিয়ে যুগান্তের গাঢ়তণ্ডায় অচেতন। আপনার কাছে এটা সব কিছুই মায়াবয় মনে হবে। এই মৃত্যু সুষুপ্তি, মৃত্যুর ঘুমন্ত পুরীর মধ্যে এখানে কোনো এক মায়া একটা পুরী রয়েছে, যার মধ্যে আপনি হয়তো কোনো একটি গোপন প্রকোষ্ঠ রয়েছে, গোপন রুম রয়েছে, যেখানে কোনো এক বন্দি রাজকন্যা রয়েছে। সে সোনার কাঠির উপর কাঠি, অর্থাৎ সেই রূপকথার সেই গল্পের মতো সেই সমস্ত নিয়ে রাজকন্যা গাঢ় ঘুমে অচেতন। তা যেন আপনি টের পাবেন। সেই মুহূর্তে অদূরে সংকীর্ণ রাস্তার উপারে একটি ভগ্ন স্তূপ বলে যা মনে হয়েছিল, তারই একটি জানালায় একটি আলোর ক্ষীণ রেখা আপনার চোখে পড়বে। আপনি দেখতে পাবেন যে আপনার কাছে যেটা কিছু দূরে একটা ভগ্ন স্তূপ বলে মনে হয়েছিল, সেটার একটা জানালার আলো আপনার চোখে একটা ক্ষীণ রেখা দেখতে পাবেন। সেই আলোর রেখা আড়াল করে একটা রহস্যময় ছায়ামূর্তি সেখানে এসে দাঁড়াবে। সেখানে একটি রহস্যময় ছায়ামূর্তিকে দেখতে পাবেন। সেই আলোর রেখা যেটা দেখা যাচ্ছিল একটা জানালার মতো, সেখানে একটি রহস্যময় ছায়ামূর্তি আসবে। গভীর নিশীথ রাতে কে যে এই বাতায়নবর্তিনী অর্থাৎ জানালায় কে, আপনি অবাক হবেন। এই গভীর মাঝ রাতে কেন যে তার চোখে ঘুম নেই আপনি ভাববার চেষ্টা করবেন, কিন্তু কিছুই বুঝতে পারবেন না। খানিক বাদে মনে হবে সবই বুঝি আপনার চোখের ভ্রম, অর্থাৎ কিছুক্ষণ আপনি যখন দেখলেন তারপর কখন যে সেই ছায়ামূর্তি সরিয়ে গেছে আপনি বুঝতে পারেননি, এবং আপনার কাছে মনে হবে হয়তো আপনি ভুল দেখছিলেন। বাতায়ন থেকে সেই ছায়া সরে গেছে, আলোর ক্ষীণ রেখা গিয়েছে মুছে। মনে হবে এই ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে একটি স্বপ্নের বুদবুদ ক্ষণিকের জন্য জীবনের জগতে ভেসে উঠে আবার মিলিয়ে গিয়েছে। মনে হবে এই যে জায়গা, এখানে এই বাতায়নের বলে যে জায়গাটা ছিল, এই বাতায়ন অর্থাৎ সেই জানালার কাছে, এটা মনে হবে একটা ধ্বংসপুরীর অতল নিদ্রা থেকে, এটা একটা ধ্বংসপুরী, এখানে হয়তো একটা অতল নিদ্রার মধ্যে সমস্ত নিয়োজিত ছিল, তার মধ্যে একটা স্বপ্নের বুদবুদ অর্থাৎ স্বপ্নের একটা ফেনা হয়তো উঠে এসেছিল, যেটাকে আপনার চোখে ধরা পড়েছিল যে বাতায়নে কেউ এসে দাঁড়িয়েছে, এবং সেটা সব যেন আবার মিলিয়ে গেছে। আপনি আবার সন্তর্পণে নিচে নেমে আসবেন, আপনি আবার ধীরে ধীরে নিচে নেমে আসবেন, এবং কখন এক সময় দুই বন্ধুর পাশে একটু জায়গা করে ঘুমিয়ে পড়বেন জানতে পারবেন না। যখন জেগে উঠবেন তখন অবাক হয়ে দেখবেন এই রাত্রির দেশেও সকাল হয়, পাখির কলরবে চারিদিকে ভরে যায়। আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মৃত হবেন না। এখানে যে কী কারণে এসেছেন সেটা হয়তো আপনি ভুলে যাবেন না। এক সময়ে ষোড়শোপচার অর্থাৎ ষোড়শ উপচার, সেই উপাচার আয়োজন নিয়ে মৎস্য আরাধনার জন্য শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে গুড়িপানায় সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য সমেত বড়শি নামিয়ে দেবেন। অর্থাৎ আপনার যেটা উদ্দেশ্য, আপনি 16 রকমের বিভিন্ন রকম আয়োজন নিয়ে মৎস্য ধরার জন্য, যেমনভাবে পুজো আরাধনা করা হয় সেই মাছকে যেন আরাধনা করার জন্য, সেই অর্থে একটু মজা করে বলছেন। আপনি শ্যাওলা ঢাকা ভাঙা ঘাটের একটি ধারে বসে, সেখানে একটি গুড়ির উপরে বসে সবুজ জলের মধ্যে যথোচিত নৈবেদ্য অর্থাৎ ভোগ, সেই সমস্ত কিছু নিয়ে অর্ঘ্য সমস্ত কিছু ভোগ, নৈবেদ্য শব্দে ভোগ বা অর্ঘ্য বলা হয়, পুজোর উপকরণ অর্থে বলা হয়, সেই সমস্ত কিছু নিয়ে আপনি বড়শি নামিয়ে অর্থাৎ ছিপ নামিয়ে বসে থাকবেন। বেলা বাড়বে, ওপারে ঝুঁকে পড়া একটা বাঁশের ডগা থেকে একটা মাছরাঙা পাখি ক্ষণে ক্ষণে আপনাকে যেন উপহাস করবার জন্য বাতাসে রঙের ঝিলিক বুলিয়ে পুকুরের জলে ঝাঁপিয়ে পড়বে। আপনি দেখতে পাবেন একটা মাছরাঙা বারবার আসবে, জলে ঝাঁপ দেবে, আবার পুকুরে উঠে গিয়ে বসবে, এবং সার্থক শিকারের উল্লাসে আবার বাঁশের ডগায় ফিরে গিয়ে দুর্বোধ্য ভাষায় আপনাকে বিদ্রুপ করবে। অর্থাৎ বারবার জলে ঝাঁপ দেবে, একটা করে শিকার ধরবে, উঠে গিয়ে বসবে, এবং আপনাকে যেন ঠাট্টা করবে যে দেখ আমি কেমন মাছ ধরছি। আপনাকে সন্ত্রস্ত করে একটা মোটা লম্বা সাপ ভাঙা ঘাটের কোনো ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাদরে পার হয়ে ওপারে গিয়ে উঠবে। আপনি প্রথমে ভীত হয়ে যাবেন, কারণ একটা মোটা লম্বা একটা সাপকে দেখবেন ভাঙা ঘাটের ফাটল থেকে বেরিয়ে ধীর অচঞ্চল গতিতে পুকুরটা সাদরে ওপারে গিয়ে উঠেছে। তারপর দেখবেন দুটো ফড়িং পাল্লা দিয়ে পাতলা কাচের মতো ডানা নেড়ে আপনার ফাতনার উপর বসবার চেষ্টা করছে। অর্থাৎ মাছ ধরার যে ছিপের মাঝে যেটা থাকে একটা ময়ূর পালক, অর্থাৎ সেই পালকের যে অংশ সেটা দেওয়া থাকে, অনেক সময় শোলাও দেওয়া থাকে, সেই ফাতনার উপর বারবার বসার চেষ্টা করবে, এবং থেকে থেকে উদাস ঘুঘুর ডাকে আপনি আনমনা হয়ে যাবেন। ঘুঘুর ডাক শুনতে পাবেন, আপনার মন অন্যমনস্ক হয়ে যাবে। তারপর হঠাৎ জলের শব্দে আপনার চমক ভাঙবে, হঠাৎ করে জলের শব্দ শুনতে পাবেন, নিথর জলে ঢেউ উঠেছে। দেখবেন আপনার ছিপের ফাতনা মৃদুমন্দভাবে দুলছে। ঘাড় ফিরিয়ে দেখবেন একটি মেয়ে পিতলের ঝকঝকে কলসিতে পুকুরের পানা ঢেউ দিয়ে সরিয়ে জল ভরছে।
পুকুরের পানা এগুলোকে সরিয়ে পরে জল ভরছে একটি পিতলের ঝকঝকে কলসিতে। মেয়েটির চোখে কৌতূহল আছে, কিন্তু গতিবিধিতে সলজ্জ আড়ষ্টতা নেই। মেয়েটি কৌতূহল যে কে বসেছে বা মাছ ধরেছে কি না, কিন্তু কোনো রকম লজ্জা বা আড়ষ্টতা কিছু নেই যে একজন পুরুষ মানুষ মাছ ধরছে, অপরিচিত একজন। সোজাসুজি সে আপনার দিকে তাকাবে, আপনার ফাতনা লক্ষ্য করবে, তারপর আবার মুখ ফিরিয়ে কলসিটা কোমরে তুলে নেবে। মেয়েটি কোন বয়সের আপনি বুঝতে পারবেন না। তার মুখের শান্ত করুণ গাম্ভীর্য দেখে মনে হবে জীবনের সুদীর্ঘ নির্মম পথ পেরিয়ে সে পার হয়ে এসেছে। তার ক্ষীণ দীর্ঘ অপুষ্ট শরীর দেখলে মনে হবে কৈশোর অতিক্রম করে যৌবনে উত্তীর্ণ হওয়া তার যেন স্থগিত হয়ে আছে, অর্থাৎ কৈশোর অতিক্রম করে যে যৌবনে সে যেন যেতে পারেনি, তার জীবন যেন থমকে দাঁড়িয়ে আছে। কলসি নিয়ে চলে যেতে যেতে ফিরে মেয়েটি হঠাৎ বলবে, তাকে হঠাৎ বলবে, বসে আছেন কেন, টান দিন। অর্থাৎ তার সেই ফাতনাতে একটা মাছ হয়তো সেই সময় বড়শিতে ধরা পড়েছে, ফাতনা দেখে বুঝতে পারা যাচ্ছে। সে কণ্ঠ এমন শান্ত, মধুর এবং গম্ভীর যে এইভাবে আপনা থেকে অপরিচিতের সঙ্গে কথা বলা আপনার মোটেই অস্বাভাবিক থাকবে না। তার যে কথা বলার যে ধরন শান্ত, মধুর, গম্ভীর, এবং একজন অপরিচিতের সাথে যে কথা বলাটা আপনার কাছে মনে হচ্ছিল যে না তখন কথা বলা সম্ভব নয়, তার কথা শুনে মনে হবে যে না কথা বলা যায়। শুধু আকস্মিক চমকের দরুন বিহল হয়ে ছিপে টান দিতে আপনি ভুলে যাবেন। তারপর ডুবে যাওয়া ফাতনা আবার ভেসে উঠবার পর ছিপ তুলে দেখবেন বড়শিতে টোপ আর নেই, অর্থাৎ যেটা এসেছিল খেয়ে চলে গেছে। একটু অপ্রস্তুতভাবে মেয়েটির দিকে আপনাকে একবার তাকাতেই হবে। সেও মুখ ফিরিয়ে শান্ত ধীর পদে ঘাট ছেড়ে চলে যাবে, কিন্তু মনে হবে মুখ ফেরাবার চকিত মুহূর্তে একটু যেন দীপ্ত হাসির আভাস সেই শান্ত করুণ মুখে খেলে গিয়েছে। এখানে আমরা যদি দেখি প্রত্যেকটা যে প্রসঙ্গ আঁকা হলো, যেভাবে একটা ছিপে সে বসেছিল মাছ ধরার জন্য, সেই মাছ ধরা সেই ফাতনাতে অর্থাৎ সেই এমন একটা সময় এলো যেটা ডুবে যাওয়ার মতো, অর্থাৎ সেখানে তার বড়শিতে মাছ যেন এসেছিল। সেই মেয়েটা তার সাথে কথা বলল, তার মুখের যে কথা বলার যে ধরন, সেই সমস্ত কিছুর মধ্য দিয়ে তারপর সেই মেয়েটা চলে গেল। এদিকে যখন ছিপটা তুললো, সেই ছিপে সে দেখলো যে টোপটাও শেষ হয়ে গেছে। অর্থাৎ একইভাবে যেন মেয়েটা ওর কাছে মানে ধরা পড়ার মতো একটা যে পরিস্থিতি, যেভাবে মাছটা ধরা পড়ার যে পরিস্থিতিটা হয়েছিল, দুটো প্রসঙ্গকে যেন লেখক গল্পকার একভাবে আঁকতে চাইলেন। পুকুরের ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না, তারপর সেই পুকুর ঘাটের নির্জনতা আর ভঙ্গ হবে না। ওপারের মাছরাঙাটা আপনাকে লজ্জা দেওয়ার নিষ্ফল চেষ্টা ত্যাগ করে অনেক আগেই উড়ে গিয়েছে। মাছেরা আপনার শক্তি সামর্থ্য সম্বন্ধে গভীর অবজ্ঞা নিয়ে বোধ হয় আর দ্বিতীয়বার প্রতিযোগিতায় নামতে চাইবে না, আর হয়তো আপনার ছিপে মাছ ধরার পরিস্থিতির সৃষ্টি হবে না। খানিক আগেই ঘটনাটা আপনার কাছে অবাস্তব বলে মনে হবে। এতক্ষণ যে ঘটনাটা ঘটলো, এখন মনে হবে যে ঘটনাটা ঘটলো, মেয়ে আসলো এরকম চলে গেল, কথা বললো, এটা যেন অবাস্তব। এরকম জায়গায় এটা কী করে সম্ভব? এই জনহীন ঘুমের দেশে সত্যি এরকম মেয়ে কোথাও আছে আপনি বিশ্বাস করতে পারবেন না, আপনার কাছে ওটাও অবাস্তব বলে মনে হবে। অর্থাৎ যখন এইরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, সেখানে অনেক কিছু এরকম যেটা বাস্তব সেটাও অবাস্তব বলে মনে হয়। এক সময় হতাশ হয়ে আপনাকে সাজ সরঞ্জাম নিয়ে উঠে পড়তে হবে। ফিরে গিয়ে হয়তো দেখবেন আপনার মৎস্য শিকার নৈপুণ্যের বৃত্তান্ত ইতিমধ্যে কেমন করে আপনার বন্ধুদের কর্ণগোচর হয়েছে। সেখানে গিয়ে আপনি অবাক হবেন, তার বন্ধুরা কিন্তু জেনে গেছে যে আপনি মাছটি ধরতে পারেননি। তাদের পরিহাসে ক্ষুণ্ণ হয়ে এই কাহিনী কোথায় তারা শুনলো জিজ্ঞাসা করে হয়তো আপনার প্রাণরসিক বন্ধুর কাছে শুনবেন যে কে আবার বলবে, এইমাত্র যামিনী নিজের চোখে দেখিয়ে এলো যে মাছ ধরতে তুমি পারোনি। আপনাকে কৌতূহলী হয়ে যামিনীর পরিচয় জিজ্ঞাসা করতেই হবে যে কে যামিনী। তখন হয়তো জানতে পারবেন যে পুকুর ঘাটে সে অবাস্তব করুণ নয়না মেয়েটি আপনার প্রাণরসিক বন্ধুটিরই জ্ঞাতিস্থানীয়, অর্থাৎ তার সাথেই একটা সম্পর্ক রয়েছে, আত্মীয় সম্পর্ক রয়েছে। জ্ঞাতি অর্থাৎ আত্মীয় স্থানীয় সেই মেয়েটি। সেই সঙ্গে আরও শুনবেন যে দ্বিপাহরিক আহারের ব্যবস্থাটা সেই দিনের মতো তাদের ওখানেই হয়েছে, অর্থাৎ যামিনীদের বাড়িতেই দুপুরে খাওয়ার ব্যবস্থাটা হয়েছে, এটাও জানতে পারবেন। সেই ভগ্নস্তূপে গতরাত্রে ক্ষণিকের জন্য একটি ছায়ামূর্তি আপনার বিস্ময় উৎপাদন করেছিল। দিনের রূঢ় আলোয় তার স্ত্রীহীন জীর্ণতা আপনাকে অত্যন্ত পীড়িত করবে। যেটাকে রাজপ্রাসাদ বলে মনে হয়েছিল, যেটাকে রাজকন্যা বলে মনে হয়েছিল, যে বাতায়ন পাশে একটি ছায়ামূর্তি এসেছিল, সমস্ত কিছু মায়াবী মনে হয়েছিল, আজ দিনের আলোয় সেই ভাঙা বাড়ি, তার সেই স্ত্রীহীন জীর্ণতা, সমস্ত কিছু, যেখানে কোনো সৌন্দর্য বলে কিছু নেই, ভাঙাচূড়া, সমস্ত কিছু আপনাকে পীড়া দেবে। রাত্রির মায়াবরণ সরে গিয়ে তার নগ্ন ধ্বংসমূর্তি যে এত কুৎসিত হয়ে উঠতে পারে আপনি ভাবতে পারবেন না। এইটি যামিনীদের বাড়ি জেনে আপনি অবাক হবেন যে এটা বাড়ি, এটাতে ওরা থাকে। এই বাড়িরই একটি ঘরে আপনাদের হয়তো আহারের ব্যবস্থা হয়েছে, আহার যৎ সামান্য হয়তো যামিনী নিজেই পরিবেশন করবে। মেয়েটির অনাবশ্যক লজ্জা বা আড়ষ্টতা যে নেই আপনি আগেই লক্ষ্য করেছেন। যামিনী ইতিপূর্বে হয়তো সেভাবে পুরুষ মানুষ খুব কম দেখেছে এবং এইরকম একটা জায়গায় থাকে, তাই তার যে স্বাভাবিক মেয়েদের যে একটা লজ্জা আড়ষ্টতা ভাব তার মধ্যে সেই সমস্ত কিছু নেই।
শুধু কাছ থেকে তার মুখের করুণ গাম্ভীর্য হয় আরও বেশি করে আপনার চোখে ধরা পড়বে, তার মুখের মধ্যে যে করুণ গম্ভীর ভাবটা আরও অনেক বেশি করে ধরা পড়বে। এই পরিত্যক্ত বিস্তৃত জনহীন লোকালয়ের সমস্ত মৌন বেদনা যেন তার মুখে ছায়া ফেলেছে। সব কিছু দেখেও তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। সব কিছু দেখে আপনি দেখবেন যে তার দৃষ্টি যেন গভীর এক ক্লান্তির অতলতায় নিমগ্ন। একদিন যেন সে এই ধ্বংসস্তূপে ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। আপনাদের পরিবেশন করতে করতে দু চারবার তাকে তবু চঞ্চল এবং উদ্বিগ্ন হয়ে উঠতে আপনি দেখবেন। আপনাদের যখন খাবার পরিবেশন করবে তবু আপনি তাকে দেখবেন যে 2-1 বার সে যেন চঞ্চল হয়ে উঠছে। উপরতলায় কোনো ঘর থেকে ক্ষীণ একটা কণ্ঠ যেন তাকে ডাকছে, উপর থেকে একটা ডাকছে। যামিনী ব্যস্ত হয়ে বাইরে চলে যাবে, এ কারণেই সে উদ্বিগ্ন। প্রত্যেকবার ফিরে আসবার সঙ্গে সঙ্গে তার মুখে বেদনার ছায়া যেন আরও গভীর হয়ে উঠছে মনে হবে। সেই সঙ্গে কেমন একটা অসহায় অস্থিরতা তার চোখে। খাওয়া শেষ করে আপনারা তখন একটু বিশ্রাম করতে পারেন। অত্যন্ত দ্বিধা ভরে কয়েকবার ইতস্তত করে সে যেন শেষে মরিয়া হয়ে দরজা থেকে ডাকবে, একটু এখানে শুনে যাও মণিদা। মণিদাকে সে যেন দ্বিধা, ডাকবো কি ডাকবো না এরকম করে শেষ পর্যন্ত মণিদাকে ডাকবে। মণিদা হচ্ছে আপনার সেই প্রাণরসিক বন্ধু, যার সাথে যামিনী জ্ঞাতিস্থানীয়। তিনি সেই মণিদা দরজার কাছে গিয়ে দাঁড়াবার পর যে আলাপটুকু হবে তা এমন নিম্নস্বরে নয় যে আপনারা শুনতে পাবেন না, তার সাথে যে কথা হবে আপনারা শুনতে পাবেন, শুনবেন। যামিনী অত্যন্ত কাতর স্বরে বিপন্নভাবে বলছে, মা তো কিছুতেই শুনছেন না, তোমাদের আসার খবর পাওয়া অবধি কী যে অস্থির হয়ে উঠেছেন কি বলবো। মণি একটু বিরক্তির স্বরে বলবেন, ও সেই খেয়াল এখনও? নিরঞ্জন এসেছে ভাবছেন বুঝি? হ্যাঁ, কেবলই বলছেন সে নিশ্চয়ই এসেছে, শুধু লজ্জায় আমার সঙ্গে দেখা করতে পারছেন না। আমি জানি, তাকে ডেকে দে। কেন তুই আমার কাছে লুকোচ্ছিস? কী যে করবো আমি ভেবে পাচ্ছি না, এটা বলবে যামিনী। অর্থাৎ তার মা এই সমস্ত কথাগুলো বলছে, অর্থাৎ সে ভেবেছে যে নিরঞ্জন বলে একজন আছে, সে এসেছে। কী যে করবো যামিনী যখন বুঝতে পারছে না, সেই জন্য মণিদাকে ডেকেছে। অন্ধ হয়ে যাওয়ার পর থেকে আজকাল এত অধৈর্যতা বেড়েছে যে কোনো কথা বোঝালে বোঝেন না। অর্থাৎ তার মা অন্ধ, দেখতে পায় না, এবং তার কারণেই তার অধৈর্যতা আরও বেশি। রেগে মাথা খুঁড়ে এমন কাণ্ড করেন যে তখন ওর প্রাণ বাঁচানো দায় হয়ে ওঠে। এমনভাবে রেগে মাথা খুঁড়েন যেটা বিপজ্জনক একটা ঘটনা হয়ে যায়। এ তো বড় মুশকিল দেখছি, মণি বলল। চোখ থাকলেও না হয় দেখিয়ে দিতাম যে যারা এসেছে তাদেরকেও নিরঞ্জন নয়, এটা একটা সুবিধা হতো যদি দেখতে পেত। অর্থাৎ সে তো দেখতে পায় না। সে আমরা যদি যতই বলি যে নিরঞ্জন আসেনি, সে তো ভাববে যে না এসেছে, হয়তো কথা বলতে চাইছে না। উপর থেকে দুর্বল অথচ ক্ষীণ, অথচ তীক্ষ্ণ ক্রুব্ধ কণ্ঠের ডাকটা এবার আপনারাও শুনতে পাবেন। উপর থেকে যে ডাকটা, সেই ডাকটা যে কতটা তীক্ষ্ণ অর্থাৎ ধারালো টাইপের একটা ডাক এবং কতটা ক্রুব্ধ রাগী কণ্ঠের ডাক, সেটা আপনারা বুঝতে পারবেন। যামিনী এবার কাতর কণ্ঠে অনুনয় করবে, তুমি একবারটি চলো মণিদা, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে ঠান্ডা করতে পারো। তখন মণিদা বলবে, আচ্ছা তুই যা, আমি আসছি। মণি এবার ঘরে ঢুকে নিজের মনেই বলবে, এই এক আচ্ছা জ্বালা হয়েছে, যা হোক। বুড়ির হাত পা পড়ে গেছে, চোখ নেই, তবু বুড়ি পণ করে বসে আছে, কিছুতেই মরবে না। অর্থাৎ বুড়ির মরার মতো একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তার না আছে হাত পা, অর্থাৎ হাত পা কাজ করে না, চোখ নেই, তবুও সেই বুড়ি কিন্তু এখনও বেঁচে আছে। অর্থাৎ তার এই বেঁচে থাকার একটা অন্যতম কারণও হলো তার মেয়ে যামিনী। যামিনীর পরিস্থিতির উপর তার যেন জীবনটা নির্ভর করছে। ব্যাপারটা কি এবার আপনারা হয়তো জানতে চাইবেন। মণি বিরক্ত স্বরে বলবে, ব্যাপার আর কি, নিরঞ্জন বলে ওর দূর সম্পর্কের এক বোনপের সঙ্গে ছেলেবেলায় যামিনীর সম্বন্ধ উনি ঠিক করেছিলেন। তাহলে দূর সম্পর্কের এক বোনপো, তার নাম হচ্ছে নিরঞ্জন, তার সাথে তার বিয়ে ঠিক করেছিলেন যামিনীর। বছর 4 আগেও সে ছোকরা এসে ওকে বলে গিয়েছিল বিদেশের চাকরি থেকে ফিরে ওর মেয়েকে এসে বিয়ে করবে। 4 বছর আগেও সে এসে বলে গিয়েছিল যে আমি এসে বিয়ে করব। সেই থেকে বুড়ি এই অজগর পুরীর ভেতরে বসে বসে আশায় দিন গুনছেন। অজাগর অর্থাৎ ঘুমন্ত, এই ঘুমন্ত পুরীর মধ্যে, এটি অজগর শব্দটা যদি অজগর সাপের অর্থ হয়, এটা আসল অর্থটা হবে অজাগর শব্দটা হবে। অর্থাৎ ঘুমন্ত পুরীর মধ্যে এইভাবে সেই বুড়ি আজও বসে থেকে আশায় আশায় দিন গুনছে। আপনি নিজে থেকে এবার জিজ্ঞাসা না করে পারবেন না, নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? নিরঞ্জন কি এখনও বিদেশ থেকে ফেরেনি? আপনার মনে হবে যে তাহলে নিরঞ্জন তো বলেছিল ফিরে এসে বিয়ে করব। তখন সে জানাবে, মণিতে জানাবে, আরে সে বিদেশ গিয়েছিল কবে যে ফিরবে? নেহাত বুড়ি নাচরবান্ধা বলে তাকে এই ধাপ্পা দিয়ে গিয়েছিল, বুড়ি ছাড়তে চায় না, তাই এটা বলে এসেছে গিয়েছিল। এমন ঘুটিকুড়িনির মেয়েকে উদ্ধার করতে তার দায় পড়েছে। সে কবে বিয়ে থা করে দিব্যি সংসার করছে, কিন্তু সে কথা ওকে বলে কে? যদি এখনই বলে দেওয়া হয়, বললে বিশ্বাসই করবেন না। আর বিশ্বাস যদি করেন তাহলে এখনই তো দম ফুটে আক্কা। অর্থাৎ এইভাবে তাকে একটা মানুষকে মেরে দেওয়া তো ঠিক নয়। এত কঠোর সত্যিটা তাকে জানিয়ে দিলে সে হয়তো মারা যাবে। অক্কা পাওয়া মানে মারা যাওয়া। কে মিছিমিছি পাতকের ভাগী হবে, কে পাতকের এই পাপের ভাগী হবে, তাকে এই কথা জানিয়ে দিয়ে। যামিনী নিরঞ্জনের কথা জানে? তা জানে না, কিন্তু মার কাছে বলবার উপায় তো নেই। যাই, কর্মফল সেরে আসি বলে মণি সিঁড়ির দিকে পা বাড়াবে। সেই মুহূর্তে নিজের অজ্ঞাত সারে আপনাকে হয়তো উঠে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে অজ্ঞাত সারে আপনাকে হয়তো দাঁড়াতে হবে, আপনি থাকতে পারবেন না। হঠাৎ হয়তো বলে ফেলবেন, চলো আমিও যাই, আমিও যাব।
তুমি যাবে? মণি বলবে, মণি ফিরে দাঁড়িয়ে সবিস্ময়ে নিশ্চয়ই আপনার দিকে তাকাবে। হ্যাঁ, কোনো আপত্তি আছে গেলে? না আপত্তি কিসে? মণিদা বলবে। মণি বলবে, বলে বেশ বিমূঢ়ভাবেই মণি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাবে। বিমূঢ় অর্থাৎ মন খারাপ করা একটা পরিস্থিতি, এইভাবেই সে পথ দেখিয়ে নিয়ে যাবে। সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন, মনে হবে উপরে নয় মাটির তলার সুড়ঙ্গের বুঝি তার স্থান। যে ঘরটাতে আপনি পৌঁছাচ্ছেন, ঘরটার যে অবস্থা, মনে হবে এটা একটা সুড়ঙ্গের ভিতরে। একটি মাত্র জানালা, তাও বন্ধ। বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখ প্রথমে সব ঝাপসা থাকবে, তারপর টের পাবেন প্রায় ঘরজোড়া একটা ভাঙা তক্তাপোষে, একটা ঘরজোড়া একটা ভাঙা তক্তাপোষ রয়েছে। সেই তক্তাপোষে একটা ছিন্ন কন্থা ছেঁড়া কাঁথায় জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে। তক্তাপোষের এক পাশে যামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রয়েছে। আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন চাঞ্চল্য দেখা দেবে। আপনাদের পায়ের আওয়াজ শুনে বলবে, কে? নিরঞ্জন এলি? অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা? তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠা এসে আটকে আছে। কিছুতেই যে নিশ্চিন্তে হয়ে মরতে পারছিলাম না। এবার তো আর অমন করে পালাবি না? মণি কী যেন বলতে যাবে, তাকে বাধা দিয়ে আপনি আকস্মাৎ বলবেন, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও, অর্থাৎ দেখো কথক এখানে নিরঞ্জন চরিত্রে অভিনয় করে ফেললো। থাকতে না পেরে এসে বলে ফেললো, না মাসিমা, আর পালাবো না। মুখ না তুলেও মণির বিমূঢ়তা ও আরও একটা স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন। অর্থাৎ আমাকে মুখ তুলতে হবে না, আপনি কিন্তু বুঝতে পারবেন যে মণি অবাক হয়ে যাবে। এবং যে মেয়েটি এতক্ষণ স্থানুর মতো অর্থাৎ চুপচাপ দাঁড়িয়েছিল, সে যে বিস্মিত হয়ে পড়েছে যে কেন আমি এই উত্তরটা দিলাম, সেটা আপনি বুঝতে পারবেন। কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনাকে থাকবে না। দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিস্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন। দৃষ্টিহীন সেই বয়স্কার চোখের মধ্যে আপনি তাকিয়ে আছেন, যে চোখের কোটরে কিছু নেই। মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারে দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে। লেহন মানে জিভ দিয়ে চিটে পরীক্ষা করা, সেই অর্থে। অর্থাৎ যেন সেই চোখে তো দেখতে পায় না, মনে হবে তবু যেন সেই কালো চোখ দিয়ে আপনাকে পুরো পরিষ্কারভাবে পরীক্ষা করার চেষ্টা করছে। কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়বে। সময়, এখানে তো সময়ের সাগর, মানে এখানে কোনো সময় বলে কিছু নেই, তবুও এই যে সময়টা যেন শিশির বিন্দুর মতো একটু ঝরে পড়বে, আপনি অনুভব করবেন। তারপর শুনতে পাবেন, আমি জানতাম তুই না এলে পারবি না বাবা, তুই না এসে পারবি না বাবা, তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিয়ে দিন গুনছি। এই প্রেতপুরি অর্থাৎ এখানে আর কেউ বেঁচে নেই, এমন একটা জায়গা, তবু আমি বেঁচে আছি। বৃদ্ধা কথা বলে হাঁপাবেন। চকিতে একবার যামিনীর উপর দৃষ্টি বুলিয়ে নিয়ে আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথাও যেন কি একটা ধীরে ধীরে গলে যাচ্ছে। অর্থাৎ যামিনীও যেন কতটা কৃতজ্ঞ, তার সেই কৃতজ্ঞতার যে সহানুভূতি তার মনের ভেতর থেকে যেন আস্তে আস্তে গলে যাচ্ছে। অর্থাৎ একটু হলেও তার মধ্যে রয়েছে আশা রয়েছে। হয়তো সে ভাবছে যে তাহলে হয়তো ইনি হয়তো আমাকে শেষ পর্যন্ত গ্রহণ করতে পারেন, এমনও একটা বিষয় এর মধ্যে থাকতে পারে। অর্থাৎ যামিনীর উপর আপনি যেটা সেইটা মনে হবে তার মনের ভেতর থেকে কোথাও যেন একটা কি ধীরে ধীরে গলে যাচ্ছে। ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানে তৈরি এক সুদূর শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই। বৃদ্ধা আবার বলবেন, যামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা। আমার পেটে হয়েছে বলে বলছি না, এমন হয় না। শোকে তাপে বুড়ো হয়ে মাথার ঠিক নেই। রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা কি আমি জানি না? তবু মুখে ওর রা নেই। এই শ্মশানের দেশ, 10টা বাড়ি খুঁজলে একটা পুরুষ মেলে না। এটা শ্মশানের দেশ, এখানে 10টা বাড়ি খুঁজলেও একটা পুরুষ মানুষ পাওয়া যায় না। আমার মতো ঘাটের মরারা শুধু ভাঙা ইট আগড়ে এখানে সেখানে ধুকছে। যারা রয়েছে এরকম কিছুজন রয়েছে, এর মধ্যে একাধারে মেয়ে পুরুষ হয়ে ও কী না করেছে। অর্থাৎ ওই মেয়ে ওই পুরুষ হয়ে সমস্ত কাজ করেছে। একান্ত ইচ্ছা সত্ত্বেও চোখ তুলে একটিবার তাকাতে আপনার সাহস হবে না। এবার মনে হবে যে দেখি যামিনীর দিকে তাকাতে, যখন যামিনীর কথা বলছে স্বাভাবিকভাবে যেটা হয়, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি পারবেন না কোনোভাবে। আপনার নিজের চোখের জল বুঝে আর গোপন রাখা যাবে না। এই কথা শুনে আপনার চোখ দিয়ে জল অর্থাৎ সহানুভূতির একটা ধারা ঝরে পড়বে। বৃদ্ধা ছোট একটা নিঃশ্বাস ফেলে বলবেন, যামিনীকে তুই নিবৃত বাবা, তোর শেষ কথা না পেলে আমি মরেও শান্তি পাবো না। ধরা গলায় আপনি তখন শুধু বলতে পারবেন, আমি তোমায় কথা দিচ্ছি মাসিমা, আমার কথা নড়চড় হবে না। তারপর বিকালে আবার গরুর গাড়ি দরজায় এসে দাঁড়াবে। আপনারা তিনজনে একে একে তাতে উঠবেন। যাওয়ার মুহূর্তে গাড়ির কাছে এসে দাঁড়িয়ে আপনার দিকে সেই করুণ দুটি চোখ তুলে যামিনী শুধু বলবে, আপনার ছিপটিপ যে পড়ে রইল। আপনি হেসে বলবেন, থাক না, এবারে পারিনি বলে তেলে নেবো তার মাছ কি বারবার ফাঁকি দিতে পারবে? অর্থাৎ আপনার মনের মধ্যে স্পষ্ট ধারণা রয়েছে যে আপনি আসবেন, আপনি এসে এই মেয়েটিকে উদ্ধার করবেন। এমনটাও কিন্তু হতে পারে। না হলে কেন সে ছিপগুলো নিয়ে গেল না, কেন সে বলল? অর্থাৎ তার মনের মধ্যে পূর্ণ সহানুভূতি এখন কিন্তু সক্রিয়। আপনি হেসে বলবেন, থাক না। যামিনী মুখ ফিরিয়ে নেবে না,
ঠোঁট থেকে নয়, মনে হবে তার চোখের ভিতর থেকে মধুর একটি সকৃতজ্ঞ হাসি শরতের শুভ্র মেঘের মতো আপনার হৃদয়ের দিগন্ত স্নিগ্ধ করে ভেসে যাচ্ছে। অর্থাৎ একটা কৃতজ্ঞতা, একটা শরতের শুভ্র মেঘের মতো যেটা ঝরে পড়ছে তার হৃদয়ের ভেতরে, সেটা যেন ভেসে বেড়াচ্ছে। অর্থাৎ যামিনী কিন্তু আশা করেছে গাড়ি চলবে। কবে 100 না 150 বছর আগে প্রথম ম্যালেরিয়ার মড়কের এক দুর্বার বন্যা তেলেনপোতার চলমান জীবন্ত জগতের এই বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে এনে ফেলে রেখে গিয়েছিল। অর্থাৎ জানতে পারবেন যে এই যে জায়গাটা বর্তমানে এইরকম এত বাড়ি ঘর সব ভেঙে ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে, তার মূল কারণ হচ্ছে ম্যালেরিয়া, যেটা 100 না 150 বছর আগে এখানে মড়কের মতো এসেছিল, পুরো মানুষকে শেষ করে দিয়েছিল। অনেক মানুষ গ্রাম ছেড়ে চলে গেছে, অনেক মানুষ মারা গিয়েছিল, এরা তার মধ্যে রয়ে গেছে, যেটাকে বিস্তৃতি বিলীন প্রান্তে ভাসিয়ে রেখে এরকমভাবে ফেলে দিয়ে চলে গেছে, যেটা বিস্মৃতি অর্থাৎ স্মৃতির প্রান্তে ওইটা অর্থে বলা হচ্ছে। আপনার বন্ধুরা হয়তো সেই আলোচনা করবেন যে একটা কী পরিস্থিতি জায়গার হয়েছিল, সেসব কথা ভালো করে আপনার কানে যাবে না। গাড়ির সংকীর্ণতা আর আপনাকে পীড়িত করবে না। সেই যে চাকার, আমরা প্রথমে যে একটা করুণ একটা জঙ্গলের আওয়াজ পেয়েছিলাম এই গরুর গাড়ির, সেটা চাকার শব্দ, সেই চাকার একঘেয়েমি কাঁদুনি আর আপনার কাছে কর্কশ লাগবে না। আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটি কথাই বারবার ধ্বনিত হচ্ছে শুনবেন, আপনি বারবার আপনার হৃদয় যেন বলবে ফিরে আসবো। অর্থাৎ যামিনীর প্রতি সম্পূর্ণ কৃতজ্ঞতা আপনার মধ্যে, আমরা যামিনীর প্রতি আপনার সম্পূর্ণ সহানুভূতি আপনার মনের মধ্যে সক্রিয় থাকবে। মহানগরের জনাকীর্ণ আলোকোজ্জ্বল রাজপথে যখন এসে পৌঁছাবেন, আপনি যখন মহানগরে পৌঁছাবেন, এরকম হয় মানুষ অনেক সময় কোনো এক বিশেষ পরিস্থিতিতে তার হৃদয় মন প্রাণ যেন তার সেই কাজের প্রতি সহানুভূতি এরকমভাবে ঝরে পড়ে। তারপর কি হয়, মানুষ যখন এইভাবে তার সেই নিজের জায়গায় ফিরে যায়, সেইখানে গিয়ে নিজের কাজের মধ্যে ব্যস্ততার মধ্যে পড়ে যায়, তখন দেখো এখানেও আপনার মনে সেই তেলেনপোতার স্মৃতি সুদূর অথচ অতি অন্তরঙ্গ একটি তারার মতো উজ্জ্বল হয়ে আছে। আপনি যখন সেই আলোকোজ্জ্বল সেই শহরে গিয়ে পৌঁছাবেন, সেটাকে মনে হবে একটা তারার মতো, উজ্জ্বল তারার মতো, যেটা আপনার মনে এখনও পর্যন্ত উজ্জ্বল হয়ে আছে। ছোটোখাটো বাধা বিড়ম্বনায় কটি দিন কেটে যাবে, মনের আকাশে একটু একটু করে কুয়াশা জমছে কিনা আপনি টের পাবেন। আস্তে আস্তে যে আপনার যে যাওয়ার যে ইচ্ছাটা ছিল, সেই যে কৃতজ্ঞতা বোধ ছিল, সেই যে সহানুভূতিটা ছিল, তার মধ্যে আস্তে আস্তে একটা পাতলা কুয়াশার মেঘ জমছে। তারপরে যেদিন সমস্ত বাধা অপসারিত করে তেলেনপোতায় ফিরে যাওয়ার জন্য আপনি প্রস্তুত হবেন, সেদিন হঠাৎ মাথার যন্ত্রণা এবং কম্প দেওয়া শীতে লেপ তোষক মুড়ি দিয়ে আপনাকে শুতে হবে। শীতে যেমন লেপ তোষক দিয়ে শুতে হয়, সেরকম আপনার শরীরে একটা জ্বর আসবে। থার্মোমিটারের প্যারা জানাবে 105 ডিগ্রি। ডাক্তার এসে বলবে ম্যালেরিয়াটা কোথা থেকে বাগালেন, অর্থাৎ সেই যে সেখানে মশায় কামড়িয়েছিল সেখান থেকে ম্যালেরিয়াটা তার আসবে। আপনি শুনতে শুনতে জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে যাবেন, অর্থাৎ ম্যালেরিয়া আক্রান্ত হবেন। বহুদিন বাদে অত্যন্ত দুর্বল শরীর নিয়ে যখন বাইরের আলো হাওয়া কম্পিত পদে এসে বসবেন, বহুদিন বাদে আপনার শরীর ঠিক হবে। আপনি যখন বাইরের আলো হাওয়ায় কাঁপা কাঁপা পায়ে এসে বসবেন, তখন দেখবেন নিজের অজ্ঞাতসারে আপনি বুঝতে পারেননি কখন দেহ এবং মনের মধ্যে অনেক ধোয়া মোছা হয়ে গেছে। ইতিমধ্যে অনেক কিছু ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মনের ভেতরে। অস্ত যাওয়া তারার মতো তেলেনপোতার স্মৃতি আপনার কাছে ঝাপসা একটা স্বপ্ন বলে মনে হবে, যেটাকে উজ্জ্বল একটা তারা বলে মনে হচ্ছিল, সেটা এই জ্বরের এই কারণে, এই সমস্ত কিছুর কারণে, অনেকটা সময় অতিক্রম হয়ে যাওয়ার কারণে আপনার কাছে সেটা একটা স্বপ্ন বলে মনে হবে, যেটা ঝাপসা স্বপ্ন মনে হবে। তেলেনপোতে বলে কোথাও কিছু নেই, এখন আপনার মনে হবে এটা তেলেনপোতে বলে কোথাও কিছু সত্যি নেই। গম্ভীর কঠিন যার মুখ আর দৃষ্টি যার সুদূর এবং করুণ, ধ্বংসপুরী ছায়ার মতো সেই মেয়েটি হয়তো আপনার কোনো দুর্বল মুহূর্তের অবাস্তব কুয়াশার কল্পনা মাত্র। মনে হবে সেটা হয়তো দুর্বল একটা মুহূর্তে আপনি সেই প্রতিশ্রুতিটা দিয়ে ফেলেছিলেন, যেটা পূরণ করার কোনো প্রয়োজনীয়তা আপনার নেই, যেটা কুয়াশার মতো একটা কল্পনা বলে আপনার মনে হবে। এবার ক্ষণিকের জন্য আবিষ্কৃত হয়ে এইভাবে তেলেনপোতা ক্ষণিকের জন্য যেটা আবিষ্কার হয়েছিল, সেই তেলেনপোতা আবার চিরন্তন রাত্রির অতলতায় নিমগ্ন হয়ে যাবে। এভাবেই তেলেনপোতা, সেই তেলেনপোতার যে অনুভূতি আপনার মনে জেগে উঠেছিল, সেটা আবার অতল রাত্রির নিমগ্নতায় হারিয়ে যাবে। এই হলো একজন শহরের ব্যস্ততার মধ্যে থাকা মানুষের তেলেনপোতা আবিষ্কার। তেলেনপোতারূপী গ্রামের সেই মানুষের সহানুভূতিকে আবিষ্কার করা। এভাবে আমরা অনেক সময় অনেক কথা দিয়ে ফেলি, সেই কথা কিন্তু যখন আমরা বাস্তব জীবনে এসে পৌঁছাই, তার ব্যস্ততার মধ্যে হারিয়ে যায়। সেই মনের সূক্ষ্ম অনুভূতি, সেই অনুভূতির যে এরকমভাবে আমরা রাখতে পারি না, সেগুলোর ছবি যেন আঁকলেন প্রেমেন্দ্র মিত্র।